আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। আজকে আমরা আমাদের ম্যাথমেটিক্স অফ ফিনান্স চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা ম্যাথমেটিক্স অফ ফিনান্স চ্যাপ্টার থেকে ইন্টারেস্ট চ্যাপ্টারটা দেখব। আমরা আজকে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, এর পাশাপাশি কম্পাউন্ড ইন্টারেস্ট ভ্যারিয়াস সিচুয়েশনে কী ধরনের আচরণ করে বা কীভাবে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হয় তাও আমরা আজকে দেখব। আসুন শুরু করি। প্রথমে আমরা দেখে নিই ইন্টারেস্টটা কী অ্যাকচুয়ালি। আমরা একটু পড়ে দেখি। When X borrows money from Y, then X has to pay certain amount to Y for the use of that money. The amount paid by X is called interest. অর্থাৎ X যখন Y থেকে টাকা ধার নেয় তখন X কে একটা certain amount, একটা নির্দিষ্ট পরিমাণ Y কে ফেরত দিতে হয়। So the amount paid by X is called interest. The amount borrowed by X from Y is called principal. অর্থাৎ Y থেকে X যে মূল টাকাটা নিয়েছিল সেটাকে আমরা বলছি প্রিন্সিপাল, এবং ফেরত দেওয়ার সময় X কে Y এর কাছে যেই অতিরিক্ত টাকাটা দিতে হয়, পে করতে হয়, সেটাকে আমরা বলছি ইন্টারেস্ট। আর যখন দ্য সাম অফ দ্য ইন্টারেস্ট অ্যান্ড প্রিন্সিপাল ইজ ইউজুয়ালি কল্ড দি টোটাল অ্যামাউন্ট। অ্যামাউন্ট বলছি আমরা কাকে? যখন আমরা ইন্টারেস্টকে প্রিন্সিপালের সাথে অ্যাড করে নিব তখন তাকে আমরা বলবো অ্যামাউন্ট। When interest is payable on the principal only, it is termed as simple interest. যখন ইন্টারেস্টটা শুধুমাত্র প্রিন্সিপালের উপর দিতে হয় তখন তাকে বলে সিম্পল ইন্টারেস্ট। আর ঠিক বিপরীতটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। যখন প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট দুটোর উপরই ইন্টারেস্ট দিতে হয় তখন তাকে বলে কম্পাউন্ড ইন্টারেস্ট। সেটা আমরা পরের অংশে দেখব। On the other hand, when interest is calculated on the amount of the previous year or period, then it is called compound interest, যেটা আমরা সিম্পল ইন্টারেস্টের পরেই আলোচনা করব। তো আমরা প্রথমে আগে একটা প্রশ্ন দেখে নিই। এখানে কি বলছে? Example 1. Mr. Rahim has invested টাকা 30,000 for 5 years at 10% rate of interest. Mr. Rahim উনি কি করেছেন? 30,000 টাকা 5 বছর মেয়াদে 10% ইন্টারেস্ট রেটে ইনভেস্ট করেছেন। What will be the simple interest and amount after 5 years? 5 বছর পরে ওই টাকাটার, যে টাকাটা উনি ইনভেস্ট করেছেন 30,000 টাকা, এই টাকাটার কি ইন্টারেস্টটা কত হবে তা আমাকে ক্যালকুলেট করতে বলছে। আমরা এই অঙ্কটাকে আমরা এখন সলভ করব। প্রথমে আমরা সূত্রটা একটু দেখে নেই। আমাদের সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটা হলো এমন: সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু P ইনটু N ইনটু I। P ইনটু N ইনটু I। সেটা কি? এখানে পিটা কি? পিটা হলো প্রিন্সিপাল। প্রিন্সিপাল কোনটা? ওই যে আমরা একটু আগে দেখলাম X Y থেকে যে টাকাটা ধার নিয়েছিল সেটাকে আমরা প্রিন্সিপাল বলছি। একইভাবে এখানে যেই টাকাটা মূলত ইনভেস্ট করা হচ্ছে সেটাই হলো আমার প্রিন্সিপাল, ক্যাপিটাল বা প্রিন্সিপাল। এনটা কি? নাম্বার অফ পিরিয়ড, যে পিরিয়ডের পরে আমার টাকাটা উইথ ইন্টারেস্ট আদায় করতে হবে। আর আইটা কি? রেট অফ ইন্টারেস্ট। এটাকে আমরা পার্সেন্টেজ আকারে প্রকাশ করব। প্রিন্সিপাল এবং ইন্টারেস্টকে যখন আমরা অ্যাড করে নিব তখন তাকে বলছি আমরা অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা কি? অ্যাকচুয়ালি প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট। এসআই বা সিম্পল ইন্টারেস্টটা হলো ইন্টারেস্টের পরিমাণ, এই আইটা ছিল ইন্টারেস্টের হার, কিন্তু এই এসআই বা সিম্পল ইন্টারেস্টটা হলো ইন্টারেস্টের পরিমাণ। তাহলে আমরা প্রথম অঙ্কটাতে কি দেখলাম? আমাদের অঙ্কটাতে প্রশ্ন ছিল মিস্টার রহিম হ্যাজ ইনভেস্টেড টাকা 30,000 ফর 5 ইয়ার্স। 5 বছরের জন্য ইনভেস্ট করেছেন 30,000 টাকা 10% রেট অফ ইন্টারেস্ট। তো 5 বছর পর সিম্পল ইন্টারেস্ট কত হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা প্রথমে ইনভেস্ট করেছি, যদি আমরা 100 টাকা ইনভেস্ট করি, দেখেন যদি আমরা 100 টাকা ইনভেস্ট করি তাহলে 1 বছর পরে 10% ইন্টারেস্ট রেটে এটা অ্যাকচুয়ালি কি কত দাঁড়াবে? 110 টাকা। আমি 100 টাকা যদি ইনভেস্ট করি 1 বছর পর তা কি দাঁড়াবে? 10% রেটে 110 টাকা। একইভাবে দেখেন প্রতিবারে কিন্তু প্রিন্সিপালটা সমান যদি সিম্পল ইন্টারেস্ট করি। হ্যাঁ, 10% রেটে প্রতিবারে 110 টাকা 110 টাকা 110 টাকা করে আসবে। এখন আমরা যদি অঙ্কটা দেখি তাহলে দেখতে পাচ্ছি উই নো দ্যাট সিম্পল ইন্টারেস্টেরটা আমরা ফর্মুলাটা দেখলাম PNI, ওখানে এখন শুধু মানগুলো বসিয়ে দিব। দেখুন তাহলে PNI, পিটা আমরা দেখেছি, পিটা হলো কি 30,000 টাকা, এন হলো 5, 10% রেট অফ ইন্টারেস্ট বা আই এর মান হলো 0.10। তাহলে এখন আমি শুধু সাবস্টিটিউট করব আমার ফর্মুলাতে। আমরা ফর্মুলাটা দেখেছি,
ফর্মুলাটা দেখলাম পি এন আই। এখান থেকে আমি একটা সিম্পল জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। দেখেন প্রতিবারই প্রিন্সিপাল কিন্তু সেম ছিল। আমি এটা অ্যাকচুয়ালি এই শীটটা করেছি এই জন্য, যাতে করে আমরা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে পার্থক্যটা বুঝতে পারি। তাহলে আমরা আবার এই অঙ্কটাকে সলভ করে নিই, তারপর আমরা পার্থক্যটা দেখি। দেখেন প্রিন্সিপাল কত দেওয়া আছে 30,000, এন্ড কত 5, রেট অফ ইন্টারেস্ট 10% মানে 0.10। তাহলে আমি যদি পি এন আই, আমাদের ফর্মুলাটা কি ছিল পি এন এবং আই, এই ছিল আমার কি সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা। তাহলে আমি বুঝিয়ে দিই, পি সমান কত 30,000, এন সমান কত 5, আই সমান 10% বা 0.10, মাল্টিপ্লাই করলে পাচ্ছি 15,000। ঠিক আছে। তাহলে hence the required simple interest of 5 years is টাকা 15,000। আমরা পেয়ে গেলাম আমাদের অ্যাকচুয়াল সিম্পল ইন্টারেস্ট 5 বছরের সিম্পল ইন্টারেস্ট কত 15,000। কিন্তু আমাকে কি বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে 5 বছর পরে সিম্পল ইন্টারেস্ট কত হবে, অ্যামাউন্ট কত হবে। অ্যামাউন্ট মানে আমরা কি দেখলাম? আমরা অ্যামাউন্ট মানে দেখেছি অ্যামাউন্টটা হলো কি প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট অ্যাড করা। প্রিন্সিপাল এবং ইন্টারেস্টকে যখন আমরা অ্যাড করে নিব তখন সেটাকে আমরা বলবো অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে হলো প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট। সহজ করে দেখতে পাচ্ছি আমরা আমাদের 30,000 প্লাস 15,000 করলেই কিন্তু চলে আসে। এটা ছাড়াও আমরা সরাসরি একটা সূত্র আছে, সেটাও তো আমরা করতে পারি, a ইন্টু পি ইকুয়ালস পি ইন্টু 1 প্লাস ni। বা এটা অ্যাকচুয়ালি কিভাবে করেছে, এই যে আমরা একটু আগে ফর্মুলা করলাম আমাদের a প্লাস pi। দেখেন এটা অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা করতে গেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেমন প্রিন্সিপাল আছে আর এদিকে si মানে কি পেয়েছি আমরা পি এন আই। এখান থেকে যদি আমি পি কমন নেই কি দাঁড়াচ্ছে 1 প্লাস এন আই। এখানে এখন মানগুলো বসিয়ে দিলেই হয়। তবে আমাদের জন্য যেহেতু আমরা অলরেডি সিম্পল ইন্টারেস্ট বের করে নিয়েছি, তখন আমরা সরাসরি পি প্লাস এস আই প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট লিখে দিলেও কিন্তু আমাদের এটা আমরা কম্পাউন্ড করতে পারবো। এইভাবেই আসলে মূলত আমরা সিম্পল ইন্টারেস্ট অঙ্কগুলো করব, যেখানে একটাই ফর্মুলা, সেটা হচ্ছে এস আই ইকুয়ালস টু পি এন আই। সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু পি এন আই, প্রিন্সিপাল ইন্টু নাম্বার অফ পিরিয়ড ইন্টু ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট। এখন আমরা দেখবো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টটা আমরা কিভাবে করব। কম্পাউন্ড ইন্টারেস্টের মূল সাথে এই পার্থক্যটা কোথায় আমরা একটু দেখে নিই। সিম্পল ইন্টারেস্ট আমরা কি শিখলাম? when interest is payable on the principal only it is termed as simple interest। যেমন আমরা দেখতে পাচ্ছি প্রতিবারই কি ছিল প্রিন্সিপাল 100 100 100 100 করে ছিল, এবং প্রতি বছরেই দেখেন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এভাবে করে 10th ইয়ার পর্যন্ত একটা দেখিয়েছি। আমরা দেখেছি প্রতিবারে 10% রেট অফ ইন্টারেস্ট ছিল। ইন্টারেস্ট চেঞ্জ হতে পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিবারে কিন্তু এই 100 টাকা প্রিন্সিপালের উপরেই কিন্তু আমাদের এই অ্যামাউন্টটা কি হচ্ছে আসছে। হ্যাঁ, এবং সিম্পল ইন্টারেস্ট আছে 10 টাকা করে, 100 টাকার উপরে 10 টাকা, 100 এবং 10 যোগ করলে আমরা এই অ্যামাউন্টটা পাচ্ছি। 100 এবং 10 যোগ করলে আমরা অ্যামাউন্টটা পাচ্ছি। এটা কি ফর্মুলাটা আমি এখানে লিখেছিলাম। দেখুন এই যে আমরা অ্যামাউন্টটা বের করেছি বা সিম্পল ইন্টারেস্টে বের করেছি। হ্যাঁ, এটা অ্যামাউন্টের ফর্মুলা থেকে বের করেছি, প্রয়োজন হবে না আমাদের। আমরা সিম্পল ইন্টারেস্ট বের করে তা প্রিন্সিপালের ক্ষেত্রে অ্যাড করে নিতে পারি, অথবা অ্যামাউন্টের ফর্মুলা থেকে আমরা অ্যামাউন্টের ফর্মুলাটা ক্যালকুলেট করে অ্যামাউন্টের ফর্মুলা থেকে প্রিন্সিপাল বাদ দিয়ে সিম্পল ইন্টারেস্ট বের করতে পারি। এখানে অ্যামাউন্টের ফর্মুলা দিয়ে করেছি, অ্যামাউন্টের ফর্মুলা যেটা আমরা একটু আগে দেখলাম সেটা দিয়ে। যাই হোক, আমরা এখন ম্যাথসটা দেখে নিই। এই যে সিম্পল ইন্টারেস্ট আমাদের মোটামুটি আশা করি ক্লিয়ার হয়েছে যে প্রতিবারে প্রিন্সিপালটা সমান ছিল, এটুকু আমরা মনে রাখি। এখন আমরা দেখি কম্পাউন্ড ইন্টারেস্ট কি হয়। কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা হয়, at the end of every period the interest earned is added to the principal to become the principal earning interest for the next period। সহজ কথায় প্রতিবার অ্যামাউন্ট আমরা যখন প্রতিবার প্রিন্সিপাল নির্ধারণ করব, সেই ক্ষেত্রে আমরা যেটা করব আগের প্রিন্সিপালের সাথে ইন্টারেস্টের যোগফলটাকে, আগের যেটা আমরা কি পাবো অ্যামাউন্ট পাবো, অর্থাৎ ঠিক আগের পিরিয়ডে যে অ্যামাউন্টটা পাবো তাকেই আমি পরের বারের জন্য প্রিন্সিপাল হিসেবে কাউন্ট করবো। আমরা একটা উদাহরণ দিয়ে জিনিসটাকে পরিষ্কার করে দেখাতে পারি। দেখুন, ধরুন 100 টাকায় 1 বছর পরে 10% ইন্টারেস্ট রেটে অ্যামাউন্ট বা টোটাল প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট আসছে 110 টাকা। একটু আগে আমরা সেটা দেখেছি। আমরা একটু আগে এই একই জিনিসটাই আমরা কি দেখেছি,
একটু আগে আমরা এই লাইনটা আমরা দেখেছি, দেখুন এখানটায় যে প্রতিবার 100 টাকায় 1 বছরে 10% রেট অফ ইন্টারেস্টে বছর শেষে সুদ আসল বা অ্যামাউন্ট আসে 110 টাকা। ঠিক একইভাবে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রথম বছরে 1 বছর পরে আসবে 110 টাকা, কিন্তু দেখুন দ্বিতীয় বছরে গিয়ে কিন্তু সিম্পল ইন্টারেস্টের সময় একইভাবে কিন্তু আবার 100 টাকার উপরেই 10% ইন্টারেস্ট রেটে 110 টাকা এসেছে আমার অ্যামাউন্ট। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে দেখুন দ্বিতীয় বছরে গিয়ে কিন্তু প্রিন্সিপালটা চেঞ্জ হয়ে গিয়েছে, নাম্বার অফ পিরিয়ড এবং 10% ঠিক আছে, কিন্তু অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে গিয়েছে, এখানে আর 110 টাকা নেই। খেয়াল করে দেখুন এখানে ছিল প্রিন্সিপাল দ্বিতীয় বছর 100 টাকা, কিন্তু এখানে প্রিন্সিপাল হয়ে গেছে দ্বিতীয় বছর 110 টাকা। কিভাবে হবে? অর্থাৎ এখানে আমাদেরকে মূলত যে জিনিসটা শিখতে হবে সেটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশনের সময় প্রতিবারের প্রিন্সিপাল কাউন্ট হবে তার আগের বারের অ্যামাউন্টটা, অর্থাৎ প্রত্যেক পিরিয়ডের শেষের, যেমন ফার্স্ট ইয়ারের শেষের অ্যামাউন্ট বা সুদ আসলটা হলো 110 টাকা, সেটাই হয়ে যাবে পরবর্তী পিরিয়ড বা পরবর্তী বছর যেটা এখানে দেখাচ্ছি সেই বছরের জন্য প্রিন্সিপাল। প্রথম বছরের অ্যামাউন্টটা অর্থাৎ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্টটা হয়ে যাবে পরের বছরের জন্য শুধুমাত্র প্রিন্সিপাল। একইভাবে দেখুন 110 টাকার উপরে 10% রেট অফ ইন্টারেস্ট 1 বছর পরে দ্বিতীয় বছরের শেষে গিয়ে অ্যামাউন্ট দাঁড়ালো 121 টাকা, যেটা কিনা আবার তার পরের বছর তৃতীয় বছরের জন্য প্রিন্সিপাল হিসেবে কাউন্ট হচ্ছে। একইভাবে তৃতীয় বছরও 10% রেট অফ ইন্টারেস্ট কাউন্ট হয়েছে এই প্রিন্সিপালের উপরে 121 টাকা, যেটা কিনা আগের বছরের অ্যামাউন্ট ছিল। এইভাবে প্রতি বছর শেষের অ্যামাউন্টটাই ঠিক পরের বছরের জন্য প্রিন্সিপাল হয়ে যাবে, প্রতি পিরিয়ড শেষের অ্যামাউন্টটা পরের বছরের পরের পিরিয়ডের জন্য প্রিন্সিপাল হিসেবে গণ্য হবে। দেখতে পাচ্ছি আমরা প্রতিবারই এমন হচ্ছে 133.10, 10% রেট অফ ইন্টারেস্টে 146.41, আবার এটা যখন আমি প্রিন্সিপাল নিচ্ছি এটা 161, আবার এটা 161 এখানে চলে আসবে। এখানে সামহাও কোথাও একটা মিসিং লিঙ্ক হয়েছে, আমাদের তো প্রয়োজন নেই আপাতত, এটা ডিলিট করে দিন। আমি এখানে 5 বছর পর্যন্ত দেখিয়েছি, এটা কিন্তু সেম। আমরা যদি ফর্মুলাটা টান দিই আমরা একই আসবে, প্রতিবারই এক চলে আসবে, আশা করি আমাদের কোনো সমস্যা হবে না। এখন আমরা এটার সাথে রিলেটেড একটা অঙ্ক দেখি, আশা করি তাহলে আমাদের জিনিসটা বুঝতে আরো সহজ হবে। দেখুন আমরা একটু ফর্মুলাটা দেখে নেই, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা কি। কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা অ্যাকচুয়ালি হবে এই আমরা এখানে দেখছি, দেখুন a equals to p into 1 plus I to the power n। আমি আবার বলছি a equals to p into 1 plus I to the power n। আমরা পিটা দেখে নিয়েছি, পিটা ছিল প্রিন্সিপাল, এই পিটা ছিল প্রিন্সিপাল, এরপরে এখানে টু দি পাওয়ার n যেটা দেখতে পাচ্ছেন এই nটা হলো নাম্বার অফ পিরিয়ড, আইটা কি, আইটা হলো রেট অফ ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট যেটা দেখছি সেটাই। এটা কি অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে কি, অ্যামাউন্ট মানে হলো প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, সিআইটা কি কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে আমরা আশা করি আমাদের এই ফর্মুলাটা আমরা ক্লিয়ার হয়েছে। এটি আমি এক্সেল শিটে কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি, আমাদের আপাতত প্রয়োজন হবে না যেহেতু আমরা খাতায় এটা ম্যানুয়ালি করছি। তাহলে আমরা দেখে নিই একটা ম্যাথস দেখে নিই। দেখুন এক্সাম্পল 2 আমাদের পেজ নাম্বার 51, এক্সাম্পল 2.18 কি দিয়েছে, মিস্টার রহিম হ্যাজ ইনভেস্টেড টাকা 30,000 ফর 4 years at 12% রেট অফ ইন্টারেস্ট। বলছে মিস্টার রহিম 30,000 টাকা ইনভেস্ট করেছেন 4 বছরের জন্য 12% রেট অফ ইন্টারেস্টে। What will be the compound interest and amount after 4 years if it is compounding yearly monthly? আমরা প্রথমে ইয়ারলিটা দেখি। What will be the compound interest and amount after 4 years if it is compounding yearly? এখানে কম্পাউন্ডিং কথাটা বলেই দিয়েছে, তাহলে আমরা কি করব, আমরা প্রথমে কম্পাউন্ডিংটা বের করি। আমাদের রেট আমি আমাদের দেখি কি দেয়া আছে, প্রিন্সিপাল, আমাদের প্রিন্সিপাল দেয়া আছে 30,000, এই যে প্রিন্সিপাল 30,000, and বলছে 4 year 12% রেট অফ ইন্টারেস্ট, 12% রেট অফ ইন্টারেস্ট। এখন আমি কি করব, আমি ফর্মুলাটাকে ওয়ার্ক করব, p into 1 plus I to the power n। তাহলে আমি করি এই যে p into এটা হলো কত 30,000 আমি এখানে দিয়েছি, এটা যদি আমরা এখান থেকে দেখি তাহলে আমরা সহজে বুঝতে পারবো। এই যে দেখুন p into 1 plus, আমরা প্রথম অ্যামাউন্টটা দেখি, অ্যামাউন্টটা দেখলে আমাদের জন্য সহজ হবে, p into 1 plus I to the power n। তো 1 plus I to the power n যদি আমি করি তাহলে দেখুন p এর মান বসালাম 30,000, যেটা আমাদের এখানে ছিল, এই p এর মান ছিল 30,000 বসালাম,
আই ওয়াই কত, আই হলো 0.12 12% বা 0.12, আর এন কত, এন হলো 4, এন হলো আমার 4। এখন এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করে নেই, আমি পাচ্ছি 47,205 টাকা, 47,205 টাকা। আমি যদি এখন এটা এক্সেল শিটেও দেখি তাও একই হবে, কিন্তু আমি এক্সেল দিয়েও করতে পারি। 1 প্লাস আমি শুধু সেলগুলো সিলেক্ট করে দিয়েছি, এই যে আমরা শুধু সেলগুলো সিলেক্ট করে দিয়েছি, দেখুন ঠিক আছে। ফার্স্টে 30,000 ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এই যে 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখন আমি যদি এখন এটাকে সরাসরি অ্যামাউন্টের ফর্মুলায় বসাতাম তাহলে কিন্তু এটা এইভাবে হতো। আমরা যেটা করেছি, আমরা অ্যামাউন্টটা বের করে নিয়েছি, আমরা অ্যামাউন্টের ফর্মুলায় বসিয়েছি, অ্যামাউন্টের ফর্মুলা থেকে আমরা বের করে নিয়েছি। এখন আমি কম্পাউন্ড ইন্টারেস্টটা কিভাবে বের করব? কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করব, দেখুন এই যে F56 C56, এই যে এখান অ্যামাউন্ট থেকে আমি প্রিন্সিপালটা বাদ দিই, a মাইনাস p, a কত ছিল p ইনটু 1 প্লাস i টু দি পাওয়ার n, এর মান আমি কত পেয়েছি? এর মান আমি পেয়েছি 47,205। 47,205 থেকে 30,000 বাদ দিলে আমার আসে 7,205.58। আশা করি আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের এই ফর্মুলাটা বুঝতে পেরেছি। যে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার আরো একটা ফর্মুলা আছে, সেটা হলো ওনারা সরাসরি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার একটা ফর্মুলা আছে। আমরা একটা সিম্পল ফর্মুলা মনে রাখলেই কিন্তু হয়ে যায়। তারপরেও যারা আমরা পারবো তারা এটাও মনে রাখতে পারি যে p ইন্টু 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস 1, p ইন্টু 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে সরাসরি মান বসালেও কিন্তু আমরা ইন্টারেস্টটা, কম্পাউন্ড ইন্টারেস্টটা সরাসরি বের করতে পারি। আমাদের জন্য সিম্পল হলো আমরা এই একটাই ফর্মুলা মনে রাখি, ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস i টু দি পাওয়ার n। যারা পারবো তারা আমরা এই অতিরিক্ত ফর্মুলাটাও আমরা মনে রাখতে পারি, সরাসরি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার ফর্মুলাটা, ঠিক আছে। অথবা আমরা শুধুমাত্র অ্যামাউন্টের ফর্মুলাটা মনে রাখলে এখান থেকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করে নিতে সক্ষম হব। তাহলে দেখতে পাচ্ছি রহিম সাহেব যদি 30,000 টাকা 4 বছরের জন্য ইনভেস্ট করেন 12% রেট অফ ইন্টারেস্টে, 4 বছর পরে উনি ইয়ারলি কম্পাউন্ডিং হিসাব করলে উনি 4 বছর পরে উনি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট অর্থাৎ অ্যামাউন্ট পাবেন সুদ আসল 47,205 টাকা, যার মধ্যে কম্পাউন্ড ইন্টারেস্ট থাকবে 17,205 টাকা, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা এই কম্পাউন্ড ইন্টারেস্টে ক্যালকুলেশন করছি। আমরা প্রথমে ইয়ারলি কম্পাউন্ডিংটা দেখলাম, 30,000 টাকায় 4 বছরে 12%-এ 47,205 এসেছে। এখন আমি দেখি এক্সাক্ট জিনিসটাই আমি যদি আমাদের এই আগে যে অঙ্কটাকে আমি দেখিয়েছি উদাহরণ, সেখানে যদি আমি এটা প্লেস করি সেম ফর্মুলায়, আমি কি দেখতে পাই? 30,000 টাকা 4 বছরে 12% রেটে কি আসে? আমি জাস্ট প্লেস করে দিই 30,000 4 বছর 12%। জি, দেখতে পাচ্ছি এখানেও আমার কি হয়ে গেছে, এই যে ফর্মুলা অনুসারে আমার এখানে জিনিসটা কি চলে আসছে, সেম আমরা যেটা মান পেয়েছি এখানে পেয়েছি সেটাই আসছে, এবং আমার কম্পাউন্ড ইন্টারেস্ট আসছে কত? 17,205 টাকা। তো যাই হোক, আমরা বুঝতে পেরেছি কিভাবে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটাকে প্লেস করতে হয়। ফর্মুলাটা হলো অ্যামাউন্টের জন্য p ইন্টু 1 প্লাস i টু দি পাওয়ার n, আর কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য অ্যামাউন্ট মাইনাস p। এখন আমি দেখি এই সেম এই এক্সাক্ট এই ফর্মুলাটাই বা এই নাম্বারগুলো দিয়ে যদি আমি এই ফিগারগুলো দিয়ে যদি আমি সিম্পল ইন্টারেস্ট করি তখন কি আসে, দেখুন কি আসে। আমি যদি 30,000 টাকা 4 বছরে সিম্পল ইন্টারেস্টে দেখি তখন দেখতে পাচ্ছি আমার সিম্পল ইন্টারেস্ট আসে 14,400 টাকা, যেখানে অ্যামাউন্ট আসে 44,400। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে সিম্পল ইন্টারেস্টে দেখুন 44,000, যেখানে 44,400 টাকা এসেছে, সেখানে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট এসেছে কত? আমার কম্পাউন্ড ইন্টারেস্ট এসেছে 17,205 টাকা। আমরা আশা করি সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্যটা সবাই বুঝতে পেরেছি। এখন আমরা দেখব, যদি আমরা ইয়ারলি কাউন্ট করার পরিবর্তে ইয়ারলি কম্পাউন্ডিং করার পরিবর্তে যদি একই বছরের ভিতরে একাধিকবার যদি আমি এটাকে কাউন্ট করি বা কম্পাউন্ড করি তাহলে কি হয়। যেমন এমনটা হতে পারে যে আমি আসলে যে ইয়ারলি কম্পাউন্ডিং করেছি, ইয়ারলি কম্পাউন্ডিং বা অ্যানুয়ালি কম্পাউন্ডিং না হয়ে হাফ ইয়ারলি অর্থাৎ 6 মাসে এটা কম্পাউন্ডিং হতে পারে, কোয়ার্টারলি কম্পাউন্ডিং হতে পারে, একেবারে মান্থলি কম্পাউন্ডিং হতে পারে, উইকলি কম্পাউন্ডিং হতে পারে, রেট অফ ইন্টারেস্ট সেম থাকবে। যদি তেমন হয় সেক্ষেত্রে আমি কি করব? দেখুন if the interest is I per unit per annum, যদি আইটা হয় কি
যে আমরা যেভাবে ইন্টারেস্ট রেট ধরছি সেভাবেই থাকবে। ইফ দ্য ইন্টারেস্ট ইজ আই পার ইউনিট পার এনাম নমিনাল কনভার্টিবল এম টাইমস এ ইয়ার, অর্থাৎ বছরের ভিতরে এটা কয়বার কাউন্ট হবে, এম সংখ্যক বার কাউন্ট হবে। and I by m is converted into the principal at the end of every such compounding time. তখন আইটা কি হয়ে যাবে, যেহেতু বছরে আমি যদি একবার ইন্টারেস্ট দিতাম শুধু আই হতো, বছরে দুইবার দিলে এটা হয়ে যাবে আই বাই 2, বছরে আমি যদি 4 বার দেই এটা হয়ে যাবে আই বাই 4, বছরে যদি আমি 6 বার দেই সেটা হয়ে যাবে আই বাই 6, আর যদি বছরে আমি 12 বার দেই, 12 মাসে প্রতি মাসেই যদি দেই সেক্ষেত্রে হয়ে যাবে এটা আই বাই 12। হ্যাঁ, সেটাই আমি দেখতে পাচ্ছি আই বাই 2, আই বাই 4, এই যে এখানে আই বাই 12। আর যদি প্রতি সপ্তাহে ইউনিট আমি কম্পাউন্ডিং করি সেটা হয়ে যাবে আই বাই 52। সেই ক্ষেত্রে ফর্মুলাটা কি দাঁড়াবে সেটাই আমাদের দেখার বিষয়। সেই ক্ষেত্রে ফর্মুলাটা দাঁড়াবে এইভাবে, এই যে এখানে সেই ক্ষেত্রে ফর্মুলাটা দাঁড়াবে পি ইন্টু, আমরা একটু দেখি, পি ইন্টু আই প্লাস আই বাই এম টু দি পাওয়ার এম ইন্টু এন মাইনাস 1। সেক্ষেত্রে অ্যামাউন্টের ফর্মুলাটা দাঁড়াবে এরকম, আমাদের অ্যামাউন্টের ফর্মুলাটা দাঁড়াবে কি, আমরা দোনোর ক্ষেত্রে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে অ্যামাউন্টের ফর্মুলাটাই আমরা দেখছি। আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করার জন্য সহজে অ্যামাউন্টের ভিতর প্রিন্সিপাল বাদ দিয়ে দেখাবো, এভাবেই আমরা শিখছি। আসুন এখানে অ্যামাউন্টটা কিভাবে দেখছি আমরা, এখানে অ্যামাউন্টটার ফর্মুলাটা হলো 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এম এন। এই এমটা কি, এমটা হলো বছরে আমি যতবার কাউন্ট করব, বছরে যদি অ্যানুয়ালি একবার হয় তাহলে এম এর মান 1 হবে, তাহলে সিম্পলি আগে যেভাবে ছিল সেভাবেই থেকে যাবে। এখানে আর কোনো আই বাই এম আসবে না, এখানেও এম ইন্টু এন আসবে না, আই বাই 1 এখানেও এন ইন্টু 1, সেক্ষেত্রে আর কোনো পরিবর্তন নেই। কিন্তু যদি বছর আমি দুইবার কাউন্ট করি সেক্ষেত্রে এটা হয়ে যাবে আই বাই 2 এম ইন্টু 2 বা টুয়াইস এম। এই যে আমরা একটু আগে দেখলাম, এই যে আমি যদি এখানে কি করি হাফ ইয়ারলি ধরি তাহলে এখানে দেখেন আই বাই 2 টুয়াইস এম, অর্থাৎ আই বাই এম এম এন। কোয়ার্টারলি হলে আই বাই 4 4 ইন্টু এন, ঠিক আছে, আই বাই এম এম টু দি পাওয়ার এন। এখন আমাকে প্রশ্নে কি বলেছে, আমাদের দ্বিতীয় প্রশ্নটা কি ছিল, আমাদের দ্বিতীয় প্রশ্নটাতে ছিল 1b, যে সবই ঠিক আছে 30,000 টাকা 4 ইয়ার্স 12% রেট অফ ইন্টারেস্ট, কিন্তু বলছে কম্পাউন্ডেড মান্থলি। এক্ষেত্রে কম্পাউন্ডেড কি বলছে, মান্থলি কম্পাউন্ড। তাহলে মান্থলি মানে বছরে 12 বার, বছরে কয়বার হবে 12 বার। তখন সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে 12টা বসিয়ে দিয়েছি, দেখছেন আমরা এখানে শুধু এমটা একটা অতিরিক্ত জিনিস যোগ করেছি। আমাদের পি এন এবং আই একই ছিল, পি এন আই একই ছিল, শুধু এমটা হয়ে গিয়েছে কত 12। এমটা কি কনভার্টিবল টাইমস ইন এ ইয়ার, অর্থাৎ বছরে কতবার এটা কনভার্ট হবে, কতবার এটা কম্পাউন্ডেড হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আমি ইয়ারলি কম্পাউন্ডিং এর পরিবর্তে মান্থলি কম্পাউন্ডিং করি তখন আমার অ্যামাউন্টটা বা প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট অর্থাৎ সুদ আসল আসছে 48,366.78। সেক্ষেত্রে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট আসে 18,366 টাকা। এটার ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব এখানে দেখিয়ে দিই আমরা। এই যে ফর্মুলাটা কি, p ইন্টু 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এন। তাহলে এখানে বসিয়ে দেই 30,000 p এর জায়গায় 1 প্লাস 0.12 ডিভাইড বাই 12 টু দি পাওয়ার 12 ইন্টু 4, শুধু মানটা বসাই দিব, এম এর জায়গায় এম এর মান বসিয়ে দিব, এন এর জায়গায় এন এর মানটা বসিয়ে দিব, সিম্পল। এখন দেখুন 48,336, এখান থেকে যদি আমি শুধুমাত্র আমার প্রিন্সিপাল 30,000টা বাদ দেই তাহলে চলে আসে 18,366 টাকা। এই যে 18,366 টাকা। আমরা যারা অতিরিক্ত হিসেবে কম্পাউন্ড ইন্টারেস্টের ডিরেক্ট ফর্মুলাটা মনে রাখতে পারবো তারা সরাসরি এইভাবে বের করতে পারি। তবে আমি প্রেফার করি যে আমাদের সিম্পল একটা ফর্মুলা যদি আমি মনে থাকে সেখান থেকে আমি প্রিন্সিপালটা বাদ দিয়ে এই কাজটা করে ফেলতে পারি। এটা আমাকে দ্বিতীয়বার আর ক্যালকুলেশনটা করতে হবে না, একই ক্যালকুলেশনটা আমাকে দ্বিতীয়বার করতে হবে না। হ্যাঁ, যদি আমাকে কখনো প্রশ্নের মধ্যে শুধুমাত্র ইন্টারেস্টটা বের করতে বলে সেক্ষেত্রে হয়তো আমাদের জন্য এটা বার্ডেন মনে হতে পারে যে আমি এটা করে আরেকবার বিয়োগ করবো, সেক্ষেত্রে আপনি হয়তো এটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এটা দুজনেই আমরা, এটা আমাদের চয়েস ইজ আওয়ার্স, আমরা যেটা আমাদের জন্য সুবিধাজনক সেটা আমরা ফলো করতে পারি। তাহলে আমরা কি দেখলাম, এই ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট দেখলাম, যেটাকে আমরা বলছি ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। দি ডিফারেন্স 1 প্লাস আই টু দি পাওয়ার আই বাই এম টু দি পাওয়ার এম মাইনাস 1, এই যে আমরা দেখছি প্রতি বছরে, সেটা হলো আমাদের ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। সো আমরা এখানে এটা কিভাবে নির্ধারণ করব, 1 plus 1 by m to the power nm বা mn in an year at the appropriate। এইভাবেই আমরা অ্যাকচুয়ালি
আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের বাকি সমস্যাগুলো সমাধান করতে পারব। আসুন দেখি আমরা আরেকটা অঙ্ক দেখি, আমাদের পরবর্তী অঙ্কটা দেখি আমরা। এখানে কি বলছে, find the number of years in which the sum will double itself at annual compound interest। বলছে find the number of years in which the sum will double itself at annual compound interest। বলছে কত বছর পরে গিয়ে আমার এই 30,000 টাকাটা কি হবে, ডবল হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে itself at annual compound interest rate। যদি এটা অ্যানুয়ালি কম্পাউন্ডিং করি তাহলে কত বছর পরে গিয়ে সেটা দ্বিগুণ হয়ে যাবে, এই হলো আমার প্রশ্ন। তাহলে দেখছি আমরা, বলছে let the sum will be, অর্থাৎ আমার এটা তখন কি হয়ে যাবে, অ্যামাউন্টটা হয়ে যাবে, বলছে তখন আমাকে কি বলছে, অ্যামাউন্টটা হয়ে যাবে 60,000। আমার প্রশ্নটা কি, find the number of years in which, বলছে নাম্বার অফ ইয়ার্স বের করতে, কত বছর, আর বাকি তথ্য সব ঠিক থাকবে, শুধু এটা পরিবর্তন হয়ে যাবে এবং এটা 30,000 টাকাটা হয়ে যাবে কি 60,000। তাই হোক আমরা সেটা অঙ্কের সাথে করে নিই। আমাকে বলছে এটা হয়ে যাবে 60,000, নাম্বার অফ ইয়ার্স জানা নেই, বলছে রেট অফ ইন্টারেস্ট সেম থাকবে, রেট অফ ইন্টারেস্ট আমার থাকবে 0.12 বা 12% বা 0.1, একই কথা। তো দেখুন আমরা প্রথমে সূত্রটা লিখে নেই, আমাদের এর ফর্মুলাটা আমরা দেখি। আমরা তখন যেটা শিখলাম এর ফর্মুলাটা কি ছিল, আমাদের ইয়ারলি কম্পাউন্ডেড হলে সেখানে তার এম এর প্রয়োজন হবে না, সেক্ষেত্রে আমরা সরাসরি আগে সূত্রটাই a equals to p into 1 plus I to the power n। তাহলে a equals to p into 1 plus I to the power n। a এর মান বসিয়ে নেই 60,000, কেন, ওই যে বললো এটা কত বছর পরে গিয়ে দ্বিগুণ হয়ে যাবে, তো টাকাটা যেহেতু দ্বিগুণ হয়ে যাবে n সংখ্যক বছর পরে, তাহলে আমি a এর মান বসাবো 60,000, p এর মান 30,000। হ্যাঁ, আমার p দেয়া ছিল 30,000 আগের মতো। 1 প্লাস i এর মান 0.12, n এর মান হলো আমার জানা। তাহলে আমি আগে সিম্পল ক্যালকুলেশনটা করে নেই। ক্যালকুলেশনটা করলে আমি এক পক্ষে পাচ্ছি 30,000 ইন্টু 1 প্লাস 1.12 দুঃখিত 1.12 টু দি পাওয়ার n। 30,000 কে আমি 60,000 এর নিচে ক্রস মাল্টিপ্লাই করে বা আর গুণ করে নিয়ে আসলাম। 60,000 কে 30,000 দিয়ে ডিভাইড করলে আমি পাচ্ছি 2, তাহলে আমার দ্বারা আছে 1.12 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 2। এখন এখানে আমরা দুইভাবে অঙ্কটা করতে পারি। আমরা এখানে লগারিদমের সাহায্য নিই, লগারিদমের সাহায্য নিলে আমাদের জন্য সহজ হয়। লগারিদমটা আমরা কিভাবে নিব, আমরা প্রথমে উভয় পক্ষে লগ নিয়ে নিই। উভয় পক্ষে লগ নিলে কি হবে, এটা হয়ে যাবে লগ 1.12 টু দি পাওয়ার n ইকুয়ালস টু log 2। এখন আমরা জানি লগের উপরে পাওয়ার আসলে পাওয়ারটা লগের ঠিক সামনে চলে আসে, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে n log, আমরা জানি log m, যদি এভাবে করে log m টু দি পাওয়ার n ইকুয়ালস টু অ্যাকচুয়ালি হলো n log m। তাহলে আমরা লগারিদমের এই সূত্রটা, আমরা এখানে লগারিদমের সূত্রটা যদি ব্যবহার করি তাহলে দেখতে পাচ্ছি কি হবে, n log 1.12 ইকুয়ালস টু log 2। তাহলে n টাকে লিখে দিলাম, log 1.12 কে আমি log 2 এর নিচে নিয়ে নিলাম, n ইকুয়ালস টু log 2 ডিভাইড বাই log 1.12। এখান থেকে আমি ক্যালকুলেশন করলে, ক্যালকুলেটর দিয়ে আমি ক্যালকুলেশন করলে পাচ্ছি 6.12 ইয়ার্স, অর্থাৎ 6.12 বছর পরে গিয়ে আমার এই 30,000 টাকাটা কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে 60,000 টাকায় উন্নীত হবে। তাহলে আমরা আমাদের দ্বিতীয় সমস্যাটাও সমাধান করে ফেলেছি, যে 30,000 টাকাটা আমার 6.12 বছর পরে গিয়ে দ্বিগুণ হয়ে 60,000 টাকায় উন্নীত হবে। এখন আমরা দেখলাম কি, আমরা দেখেছি কত বছর পরে কি 30,000 টাকাটা দ্বিগুণ হবে, সেক্ষেত্রে আমরা সেটা পেয়েছি 12 পয়েন্ট, আমরা এখন যেটা পেয়েছিলাম 6.12 ইয়ার্স। তৃতীয় নাম্বার সমস্যাটা দেখুন আমাদের কি বলছে, তৃতীয় নাম্বার সমস্যাটা আমাকে বলছে হোয়াট শুড বি দি অ্যানুয়াল কম্পাউন্ড ইন্টারেস্ট রেট। এখন বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট রেটটা বের করতে হবে, এটা আমাকে এখন বের করতে হবে। 60,000 আফটার 4 ইয়ার্স। দেখুন এখন আমাকে বলছে অ্যামাউন্ট হবে সেক্ষেত্রে কত, 60,000 আফটার 4 ইয়ার, 4 বছর।
তাহলে আমরা চলে যাই, আমরা তৃতীয় অঙ্কটাতে চলে যাই। দেখুন আমাদেরকে পি প্রথম থেকেই দেওয়া ছিল, 30,000, বলছে 4 বছর পরে কি অ্যামাউন্ট হবে 60,000। এন এর মান অর্থাৎ 4 বছর দেওয়া আছে, আই এর মান আমার জানা নেই, এটাই আমাকে বের করতে হয়। তাহলে আমরা ফর্মুলা জানি, আমাদের ফর্মুলা কি ছিল, এ ইকুয়ালস টু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কম্পাউন্ডেড অ্যানুয়ালি হলে আমার এ কত, এ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তাহলে পি ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখন এ এর মান বসিয়ে নিলাম 60,000, পি এর মান বসিয়ে নিলাম 30,000, 1 প্লাস আই, আই এর মান আমার জানা নেই, এন এর মান আমি জানি, বসিয়ে দিলাম। এখন আমি একইভাবে 60,000 কে 30,000 দিয়ে ডিভাইড করলে পাচ্ছি 2, আর আই প্লাস 1 প্লাস আই টু দি পাওয়ার 4 কে যেভাবে ছিল বসিয়ে নিলাম। এখন উভয় পক্ষে আমি লগ নিলাম, আমরা জানি লগ এ টু দি পাওয়ার লগ এম টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কি হয়, আমরা যদি উভয় পক্ষে লগ নিই তাহলে কি পাচ্ছি, লগ 1 প্লাস আই টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 2। আমরা জানি লগ এ টু দি পাওয়ার বি হলে একইভাবে এটা কি লেখা যায়, আমরা জানি লগ এর ক্ষেত্রে কি হয়, যদি পাওয়ার থাকে পাওয়ারটা সামনে এসে বসে, অর্থাৎ লগ এম টু দি, আমরা একটু আগে দেখেছি লগ এম টু দি পাওয়ার এন হলে সেটাকে আমরা কি লিখতে পারি, এন লগ এম লিখতে পারি। তাহলে এক্ষেত্রে লগ 1 প্লাস আই টু দি পাওয়ার 4 হলে সেক্ষেত্রে আমরা এটা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি 4 লগ ইন্টু 1 প্লাস আই। সেটাই করলাম, আমি এই লাইনটা থেকে এই লাইনটা আসলাম, উভয় পক্ষে লগারিদম নিলে 4 লগ 1 প্লাস আই ইকুয়ালস টু লগ 2। এখন আসি আমি 4টা দিয়ে লগ 2 কে ডিভাইড করে নেই। লগ 2 এর আমরা মানটা বসিয়ে নিলাম 0.3010 ডিভাইড বাই 4, মান পেলাম কত, 0.0753। তাহলে আমরা এখানে প্রথমে আমরা কি পেলাম, লগ 2 কে 4 দিয়ে ডিভাইড করে 0.07453 পেলাম। এখন আমার প্রশ্ন হলো আমি এই লগটাকে কিভাবে তুলব। এই লগটাকে তোলার জন্য আমাকে যেটা করতে হবে, উভয় পাশে এবার আমি কি করব, অ্যান্টি লগ নিব। উভয় পাশে আমি এখন অ্যান্টি লগ নিব, এই পাশে এবং এই পাশে, দুই পাশে অ্যান্টি লগ নিব। যদি আমি অ্যান্টি লগ নিই সেক্ষেত্রে লগটা এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে, আর এই পাশে অ্যান্টি লগের মানটা কিভাবে বের করব, এটার জন্য আমরা একটু আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটরটা হাতে নেই। সাইন্টিফিক ক্যালকুলেটরটা আমরা সাহায্য নিই। প্রথমে আমরা যেটা করব, শিফট দিব, এখানে দেখতে পাচ্ছি শিফট বাটন, আমরা প্রথমে শিফট বাটনটা ক্লিক করব। এই শিফট, যাদের আমাদের 100 এফএক্স আছে তারা আমরা শিফট বাটনটা দেখব, অথবা যে ক্যালকুলেটর যেটা থাকবে শুধু আমাকে দেখতে হবে লগ যেটা থাকবে, লগের উপরে দেখছেন এখানে একটা 10 টু দি পাওয়ার x আছে, আমরা লগের ঠিক অ্যান্টি লগটা নিব। অ্যান্টি লগ নেওয়ার জন্য এখানে শিফট আমাকে দেখিয়েছে, শিফটটা ইয়েলো কালারে আছে, আমি এখন শিফট দিব, শিফট দিয়ে লগ দিব। আমরা আমাদের ক্যালকুলেটরে যাদের হাতে আছে আমরা শিফটটা দেই, শিফট দেই, লগ দিই, শিফট দিব, প্রথমে শিফট তারপর লগ, শিফট লগ, এরপরে আমরা আমাদের এই মানটাকে লিখে নেই, মানটা কত, 0.0753 ইকুয়ালস টু কত আসছে, 1.1893। কি করবো আমরা, যাদের সাইন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে আমাদের যাদের 100 এফএক্স আছে, শিফট প্লাস লগ যে বাটনটা আছে এটা দিব, শিফট দিয়ে আমরা লগ বাটনটা দিব, এরপর আমরা এই আমাদের এটা 0.753 আমাদের মান চলে আসবে এটাই 1.1893। তাহলে 1 প্লাস আই ইকুয়ালস টু 1.1893, এখান থেকে আই কে রেখে আমরা যদি 1 কে পক্ষান্তর করি তাহলে আমরা পাচ্ছি 1.1893 মাইনাস 1 ইকুয়ালস টু 0.1893, অর্থাৎ 18.93%। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে আমাদের যদি ইন্টারেস্ট রেটটা বের করতে হয় তখন আমরা কিভাবে বের করতে পারি কম্পাউন্ড ইন্টারেস্ট রেটটা। আমরা দেখতে পাচ্ছি যদি 18.93% ইন্টারেস্ট রেট থাকে তাহলে 4 বছর পরে গিয়ে 30,000 টাকা অ্যামাউন্ট হবে 60,000 টাকা, 60,000 টাকায় রূপান্তরিত হবে। সো এইভাবে আমরা আমাদের প্রবলেমগুলোতে এই প্রবলেমগুলো 1, 2 এবং 3 তে আমরা দেখেছি কিভাবে আমরা ইয়ারলি কম্পাউন্ডেড ইন্টারেস্ট বের করব এবং ওখানে অ্যামাউন্ট কত হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, আর মান্থলি যদি করি তখন কিভাবে করব, সেক্ষেত্রেও অ্যামাউন্ট কত হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে তাও আমরা দেখেছি। এই যে প্রথমে আমরা দেখেছিলাম আমরা 47,205 অ্যানুয়ালি হবে,
আর যদি মান্থলি করি তাহলে 48,366 হবে। আর এরপরে যদি আমি দেখেছিলাম যদি এটা কি করি কত বছর পরে গিয়ে ফাইন্ড দ্য নাম্বার অফ ইয়ার্স ইন হুইচ দ্য সাম উইল বি ডবল, কত বছর পরে গিয়ে একই রেটে ডবল হবে সেটাও আমরা দেখেছি 6.12 ইয়ার্স পরে গিয়ে। আর 3 নাম্বার আমরা ফাইনালি এখন যেটা বের করলাম যে যদি 60,000 টাকাটা ঠিকই ডবল হবে কিন্তু কত পার্সেন্ট রেট থাকলে 4 বছর পরে গিয়েই হবে। হ্যাঁ, এক্সিস্টিং রেটে কিন্তু 6 বছর 6.12 ইয়ার্স লাগছিল এটা ডবল হতে। আর যদি এক্সিস্টিং রেট না রেখে 4 বছর পরেই আমি আনতে চাই সেক্ষেত্রে আমাকে এক্সিস্টিং রেট 12%-এর পরিবর্তে 18.93% করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তাহলে আজকের লেকচারে আমরা যেটা দেখলাম, আমরা সিম্পল ইন্টারেস্ট নিয়ে আলোচনা করেছি, সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, সিম্পল ইন্টারেস্টে কিভাবে আমি অ্যামাউন্ট বের করব, সিম্পল ইন্টারেস্ট বের করব তা দেখেছি। একইভাবে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে আলোচনা করেছি, সেখানে আমরা অ্যানুয়ালি কিভাবে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট করব, অ্যানুয়ালির পরিবর্তে এটা যদি হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, মান্থলি, উইকলি থাকে সেভাবে কিভাবে ব্যবহার করতে তাও দেখেছি। আবার এও দেখেছি যদি আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট পরিবর্তে আমাদেরকে যদি ইয়ার বের করতে বলা হয়, ফাইন্ড দ্য নাম্বার অফ ইয়ার বের করতে বলা হয়, কিংবা কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এটা গিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টে পরিণত হবে তা বের করতে বলা হয়, তা কিভাবে বের করতে হয় সেটাও আমরা এখানে দেখেছি। আশা করি আমরা সবাই ভিডিওটি থেকে উপকৃত হব। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।